বাংলাদেশ ক্রিকেটে আবারও পরিবর্তনের ঝড়। এবার বদলে গেল ওয়ানডে অধিনায়ক। বিশ্বকাপ শুরু হওয়ার 1-1.5 বছরও বাকি নাই। এই সময় বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন্সি চেঞ্জ আসলে কেন করতে হলো? মেহেদী হাসান মিরাজকে সরিয়ে সেই জায়গায় লিটন দাসকে দায়িত্ব দেয়া হয়েছে। মেহেদী হাসান মিরাজ তার নেতৃত্বে বাংলাদেশ ঘরের মাটিতে পরপর 4টা সিরিজ জেতার পরে শুধুমাত্র জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটা হারের কারণে কি ক্যাপ্টেন্সিটা হারালেন, নাকি আসলে এই জায়গায় আরও কিছু বিষয় রয়েছে? লিটন দাস ক্যাপ্টেন্সিটা কি আসলে ডিজার্ভ করেন কতটা? সবকিছু মিলিয়ে একটুখানি আলোচনা করতে চাই। দেখুন, লিটন দাস এখন যখন আমাদের ওয়ানডে ক্যাপ্টেন হয়েছেন, তার মানে হোয়াইট বল ক্রিকেটে বাংলাদেশের একজন ক্যাপ্টেন। টি-20তেও লিটন দাস ক্যাপ্টেন, ওয়ানডেতেও লিটন দাস ক্যাপ্টেন। আর রেড বল ক্রিকেটে আরেকজন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সেইখানটাতে। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে হোয়াইট বল, রেড বল ২ ধরনের ক্রিকেটের ক্ষেত্রে ২ ক্যাপ্টেনের পলিসিতে আসলে গেল। এখন সেই পলিসিতে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রশ্নের জায়গা রয়েছে যে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি থেকে তাকে আসলে সরানোটা হলো কেন, বা সরানোটা এত জরুরি প্রয়োজন কি কারণে ছিল? আমরা যদি মিরাজের সময় বাংলাদেশের পারফরম্যান্স এবং তার নিজের পারফরম্যান্স সঙ্গে লিটন দাস নতুন যে ক্যাপ্টেন করা হয়েছে তার পারফরম্যান্সের জায়গাটাও দেখি, তাহলে কি দেখতে পাই? মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন হিসাবে স্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে। তার আগে ধরেন তিনি ভারপ্রাপ্ত হিসাবে আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন, দল হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টা ম্যাচে ওয়ানডেতে ক্যাপ্টেন্সি করেছেন, 3টাতেই দল হেরেছে। মিরাজ স্থায়ী ক্যাপ্টেন হয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ আমরা হেরেছি। আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে আমরা ৩-০ ব্যবধানে হেরেছি। ফলে মিরাজের ক্যাপ্টেন্সির শুরুটা মোটেই ভালো হয়নি, কিন্তু তারপর তিনি দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন দলের পারফরমেন্সের দিক থেকে অন্ততপক্ষে। কেননা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। আমরা সিরিজ জিতেছি পাকিস্তানের বিপক্ষে, নিউজিল্যান্ডের বিপক্ষে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। যখন পরপর 4টা সিরিজ আমরা এরকম জিতি, হোক সেটা ঘরের মাটিতে, আমার কাছে মনে হয়েছিল যে টু সাম এক্সটেন্ট আমরা ২০১৫-র বাংলাদেশকে আবার দেখতে পাচ্ছি কিনা। সেই মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ, যেইখানটাতে আমরা ঘরের মাটিতে ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা এরকম 3টা বিগ টিমের এগেনস্টে সিরিজ জিতেছিলাম। তো এইবারও ঘরের মাটিতে আপনি ওয়েস্ট ইন্ডিজকে ব্র্যাকেটবন্দি করে রাখলেও পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা সিরিজ জিতেছি, এবং সেইগুলো যে একেবারে ধরেন মিরপুরের ওই উইকেট বানিয়ে আমরা মানে একেবারে আনপ্লেয়েবল উইকেট বানিয়ে জিতেছি, আন্ডার প্রিপেয়ার্ড উইকেট বানিয়ে জিতেছি, তা বলা যাবে না। ফলে ওই জায়গাটাতে ক্যাপ্টেন মিরাজকে আসলে হিউজ ক্রেডিটটা দিতেই হবে। আমরা লাস্ট সিরিজটা জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে গিয়ে হেরে গিয়েছি। এইটাই কি আসলে মিরাজের ক্যাপ্টেন্সিটা কস্ট করলো কিনা? যেহেতু আগামী ১-১.৫ বছর পর ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে এই জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা, নামিবিয়াতেই বিশ্বকাপটা হবে। সো এই একটা সিরিজ দেখেই কি আমরা আসলে এই ডিসিশনটা আমরা বা আমাদের ক্রিকেট বোর্ড নিল কি না? মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত পারফরম্যান্সের কথা যদি বলি এই সময়টার মধ্যে, বাংলাদেশ টিমের পারফরম্যান্সের কথা যদি বলি, আমি তো সিরিজগুলোর কথা বললাম, কিন্তু তার মধ্যে ধরেন হচ্ছে গিয়ে ২৪টা ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ, তার মধ্যে আমরা 10টা ম্যাচ জিতেছি, 14টা ম্যাচ আমরা হেরেছি মিরাজের ক্যাপ্টেন্সির সময়টাতে। আর ধরেন স্থায়ী ক্যাপ্টেন হওয়ার পরের হিসাবটা যদি আমরা করি, তাহলে তিনি 20টা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন, তার মধ্যে 10টাতে বাংলাদেশ জিতেছে, 10টাতে বাংলাদেশ হেরেছে, অ্যাবসলিউটলি 50-50। কিন্তু সিরিজের হিসাব যদি আপনারা আবার করেন, তাহলে এই সময় যে আমরা 7টা সিরিজ খেলেছি স্থায়ী ক্যাপ্টেন হওয়ার পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে, সেই 7 সিরিজের মধ্যে আমরা 4 সিরিজ জিতেছি, 3 সিরিজ আমরা হেরেছি। ইন্টারেস্টিং হচ্ছে গিয়ে, বা যেটাকে কনসার্নিংও বলতে পারেন, অ্যাওয়েতে আমরা যে 3টা সিরিজ খেলেছি সেই সিরিজগুলোই আমরা হেরেছি। হোমে যেই 4টা সিরিজ খেলেছি আমরা 4টা সিরিজে জিতেছি। ফলে হয়তো বা ক্রিকেট বোর্ডের ভাবনা চিন্তার জায়গায় ওই বিষয়টাও একটুখানি কাজ করছিল। সঙ্গে আপনি এখানটাতে অ্যাড করতে পারেন মিরাজের ব্যক্তিগত পারফরম্যান্স। মেহেদী হাসান মিরাজ এই যে 24টা ম্যাচ যে ওয়ানডেতে ক্যাপ্টেন ছিলেন, সব মিলিয়ে আমি বলছি, সেইখানটাতে 21টা ম্যাচে ব্যাটিং করেছেন, 490 রান তিনি করেছেন, অ্যাভারেজ 27, 4টা 50 তিনি করেছেন, কিন্তু সেই 450-র মধ্যে 3টা 50 এসেছে যখন তিনি স্থায়ী ক্যাপ্টেন হননি প্রথম 4টা ম্যাচের মধ্যে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ। যখন তিনি স্থায়ী ক্যাপ্টেন হয়েছেন, তারপরে যে 7টা সিরিজের 20টা ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, তার মধ্যে একটা মাত্র 50 মিরাজ করেছে। ফলে তার ব্যাটিংটা একটা বিরাট কনসার্ন হয়ে দেখা দিয়েছিল। বোলিংয়ের ক্ষেত্রে আমি বলতে পারি যে 24 ম্যাচের মধ্যে তিনি 24টা উইকেটই পেয়েছেন। সেইটাও খুব আউটস্ট্যান্ডিং না, কিন্তু খুব খারাপও না। তবে পারফরমেন্সের জায়গা থেকে মেহেদী হাসান মিরাজের ব্যাটিংটা আসলে বাংলাদেশ টিম সেইভাবে এই ওয়ানডে ম্যাচগুলোতে অত ভালোভাবে আসলে পাচ্ছিল না, এইটা বলা যেতে পারে। এখন আসেন লিটন দাসের ক্ষেত্রে। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিটা সরানো
আপনি যদি পারফরম্যান্স দেখেন, বাংলাদেশ টিমের পারফরম্যান্স দেখেন, হোমে ৪ টা সিরিজ জিতেছি, সেখানে জাস্ট একটা সিরিজ হারের কারণেই জিম্বাবুয়েতে গিয়ে তাকে হচ্ছে গিয়ে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া। এইটা ধরেন অস্ট্রেলিয়ান ক্রিকেটে ঠিক আছে, এইটা ধরেন ইন্ডিয়ার ক্রিকেটে ঠিক আছে। বাংলাদেশের ক্রিকেটের জন্য কি এইটা আসলে কতটা ঠিক আছে? আপনি প্রশ্ন তুলতে পারেন। লিটন দাসের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে গিয়ে ওয়ানডে ফরম্যাট এবং টি-20 ফরম্যাট ২ ফরম্যাটের ক্যাপ্টেন এখন লিটন। হোয়ারএজ ওয়ানডে ফরম্যাটে লিটন কিন্তু এই কিছুদিন আগ পর্যন্তই দলেই ছিলেন না। লিটন দাস মাঝখানে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪-২০২৫ মিলিয়ে এই প্রায় ২-২.৫ বছর মিলিয়ে তিনি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ৮ টা। সেই ৮ ম্যাচে তিনি করেছিলেন মাত্র ১৩ রান। তিনি বাদ পড়েছেন, বিগ টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন, সিরিজ থেকে বাদ পড়েছেন, দল থেকে বাদ পড়েছেন, একাদশ থেকে বাদ পড়েছেন। লিটন দাস এইবার যখন তিনি কামব্যাকটা করেছেন, তারপর তার পারফরম্যান্স খারাপ না। ঠিক আছে, ৯ টা ম্যাচ তিনি খেলেছেন, তার মধ্যে ৩ টা 40s রয়েছে, ২ টা তার 50 রয়েছে। ফলে সেই পারফরম্যান্স মন্দ না। কিন্তু ধরেন যে জাস্ট কিছুদিন আগে ৩-৪ মাস আগে যেই ব্যাটসম্যান বাংলাদেশের ওয়ানডে সেটআপেই ছিলেন না, তাকে ওয়ানডে ক্যাপ্টেন করে দেওয়াটা, এইটাও কি একটুখানি র‍্যাশ ডিসিশন হয়ে গেল কিনা, সেই প্রশ্নের জায়গাটাও তোলা যায়। এন্ড অফ দ্য ডে গিয়ে হিসাবটা হচ্ছে গিয়ে মেহেদী হাসান মিরাজের যদি আপনি বাই রেকর্ড যান, ন্যাশনাল টিমে তার নেতৃত্বে বাংলাদেশ টিমের রেজাল্টের হিসাব যদি করেন, তাহলে তাকে এই ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়াটা তাকে একটুখানি আনলাকি বলতে হবে। কিন্তু এট দ্য সেম টাইম মিরাজের কাছ থেকে বাংলাদেশ সর্বোচ্চটা পাচ্ছিল না, স্পেশালি তার ব্যাটিংয়ের জায়গাটাতে। এইটার কথাটাও আসলে মানতেই হবে। এবং লিটন দাসেরটা আপনার অ্যাপারেন্টলি মনে হতে পারে যে না ঠিক আছে, লিটন তো কয়েক মাস আগে আমাদের ওয়ানডে সেটআপেই ছিলেন না। কিন্তু লিটনের সামর্থ্যের কথা যেমন আমরা সবাই জানি, সেটা অবশ্য ১০-১১ বছর ধরেই যে আমরা জানছি, এটার প্রতিফলনটা একটু কমই দেখি। কিন্তু ওই সামর্থ্যের কথাটা বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হোয়াইট বল, রেড বল ফরম্যাটটা আলাদা করেছে বলেই, এবং আগামী বছর যেই বিশ্বকাপটা হবে অ্যাওয়েতে, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া, যেই অ্যাওয়েতে মিরাজের নেতৃত্বে বাংলাদেশের যেই স্থায়ী ক্যাপ্টেন হওয়ার পর ৩ টা সিরিজ খেলেছেন, সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। ইনফ্যাক্ট তার আগের যে একটা সিরিজ ওয়েস্ট ইন্ডিজ, সেইটাও হেরেছে। এইটাও হয়তোবা ক্রিকেট বোর্ডের মাথাতে ছিল। আমার কাছে মিরাজকে টু সাম এক্সটেন্ট একটু আনলাকি মনে হয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তটাকে একটুখানি ব্রেভ ডিসিশনও মনে হয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ঠিক নিশ্চিত না যে আসলে এই সিদ্ধান্ত কতটা ভালো হবে, নাকি আসলে ব্যাকফায়ার করবে। মেহেদী হাসান মিরাজকে প্লেয়ার হিসাবে, অলরাউন্ডার হিসাবে বাংলাদেশ টিমের ডেফিনিটলি প্রয়োজন। কিন্তু আরো অনেকের ক্ষেত্রে যেমন হয়েছে যে ক্যাপ্টেন্সির প্রেশারে নিজের পারফরম্যান্সটাই কি আসলে ভুলে যান কিনা, মিরাজকেও প্রবাবলি সেই কারণেই তার ক্যাপ্টেন্সিটা কস্ট করতে হলো, স্পেশালি তার ব্যাটিং এবং ন্যাশনাল টিমের পারফরম্যান্স, স্পেশালি অ্যাওয়েতে তার নেতৃত্বে বাংলাদেশ টিমের পারফরম্যান্স, সেইটার মাথায় রেখেও হয়তোবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্তটা নিয়েছে, ওয়ানডে ক্যাপ্টেন্সিটা মিরাজের পরিবর্তে লিটন দাসের কাছে দিয়েছে। এখন এটা নিয়ে আমরা আলোচনা করছি, আমিও আলোচনা করছি, হয়তোবা ১ দিন ২ দিন আলোচনা হবে। বাট আমি মনে করি যে এখন সবার আসলে লিটন দাসকে ব্যাক করাই উচিত। যেহেতু ক্যাপ্টেন্সি চেঞ্জটা হয়েই গিয়েছে। হ্যাঁ, ১ টা সিরিজ যাক, ২ টা সিরিজ যাক, ৩ টা সিরিজ যাক, তখন যদি আমরা ঠিকঠাক মতো ক্লিক করতে না পারি, তখন এটা নিয়ে কথা বলা যাবে। কিন্তু আমি মনে করি যেহেতু মাত্র ওয়ার্ল্ড কাপের আর কত বেশি দিন তো আর বাকি নাই। এই ১৫-১৬ মাস বাকি রয়েছে। এই সময়ে লিটন দাসকে আসলে আমাদের ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে ব্যাক করা উচিত। কেননা আমাদের টিমটা কিন্তু ওয়ানডে টিম, ভালো টিম, এবং সেই টিমটা ২০২৭ বিশ্বকাপে নতুন ফরম্যাটে নতুনভাবে যেহেতু অনেক কিছু হচ্ছে, সেখানে ভালো করার সামর্থ্য অবশ্যই রাখে। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন হিসাবে তার পারফরম্যান্স, আমি আসলে টিমের পারফরম্যান্স বলবো ভালোই ছিল, বেশ ভালোই ছিল, এবং সেই জায়গা থেকে তিনি নিজেকে একটু আনলাকি ভাবতে পারেন যে ওয়ার্ল্ড কাপের ১ বছর আগে তাকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু তার ব্যক্তিগত পারফরম্যান্স উন্নতির যে জায়গাটা, সেইটা বাংলাদেশ ক্রিকেট টিমের খুব প্রয়োজন, সেটাও আসলে মাথায় রাখতে হবে। এবং লিটন দাসের জন্য অশেষ শুভকামনা জানাচ্ছি যে তার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ যেন ২০২৭ বিশ্বকাপে মনে রাখার মতো একটা খুব ভালো রেজাল্ট যেন করতে পারে।